ছাত্রীকে অঙ্ক করতে দিয়ে তার ইংরেজি বইটা হাতে নিতেই বই থেকে একটা ছবি নিচে পড়ে গেল। আমি ছবিটা হাতে নিতেই দেখতে পারলাম ছবিটা আমার। ছবির নিচে ছোট্ট করে লেখা, ভালোবাসি তোমায়। ছবিটা যেখানে ছিল ঠিক সেখানে রেখে দিলাম। কথা আর চোখে তাকিয়ে আবারও অঙ্ক করায় মন দিল। এসির মাঝেও শরীরটা ঘামছে। কথার দিকে তাকিয়ে দেখি সে আজ নীল শাড়ি পরেছে। দিন দিন মেয়েটার পাগলামি কেন জানি বেড়েই চলছে। স্যার এই নেন খাতা, অঙ্ক করা শেষ। অঙ্ক দেখছে এমন সময় কথা বলল, স্যার আজ আমায় কেমন লাগছে? ভালো। শুধু ভালো, আর কিছু না? স্যার আমাকে শাড়িতে কেমন লাগছে, সুন্দর না? অঙ্কে দিন দিন খারাপ করছো তুমি, কিন্তু কেন? স্যার আপনাকে অঙ্কের কথা বলিনি। স্যার আমার দিকে তাকান। কি বলবে বলো? আচ্ছা স্যার, পৃথিবীতে সকল মানুষ সমান, তাই না? সমান। স্যার সবাই যদি সমান থাকে তাহলে ধনী হয়ে গরিবকে কেন ভালোবাসা যায় না? কথা, তোমার না টেস্ট পরীক্ষা? তা কত তারিখ থেকে? স্যার আমার প্রশ্নের উত্তর পাইনি। এমন সময় কাজের মেয়েটা এসে চা আর 5-7টা বিস্কুট দিয়ে গেল। স্যার খেয়ে নিয়েন। আমি কাজের মেয়েটার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম। কারণ প্রতিদিন কয়েক প্রকারের বিস্কুট থাকলেও আজ শুধু শক্ত টোস্ট বিস্কুট। কথার খুব রাগ হচ্ছে আমার, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম। হঠাৎ কথা আমার সামনে থেকে বিস্কুটের প্লেটটা সরিয়ে নিল। আমি খানিকটা লজ্জা পেয়ে কথার দিকে তাকালাম। মেয়েটা আজ কাজল দিয়েছে, কালো পাড়ের নীল শাড়ি পরেছে, কিন্তু কাজলটুকু তার চোখে ধরে রাখতে পারছে না। স্পষ্ট দেখতে পারছি কোনো এক অজানা ঢেউ তার চোখের কাজলটুকু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আজ আমি উঠি এই বলে বের হয়ে আসলাম। কথা কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি ফুটপাত দিয়ে হাঁটছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। প্রতিদিন রাতে টিউশনিতে কিছু না কিছু খেতে দেয়, আর রাতে খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আজ বড্ড বেশি ক্ষুধা পেয়েছে। পকেটে হাত দিয়ে দেখি 130 টাকা আছে। ভাবলাম 30 টাকায় কিছু খেয়ে নেব। এই ভেবে যখনই হোটেলে ঢুকতে যাব তখনই পকেটে থাকা ফোনটা বাজতে লাগলো। সেই চেনা রিংটন। ফোনটা বের করতেই দেখি বাবা ফোন দিয়েছে। ফোন রিসিভ করি, বললাম, হ্যাঁ বাবা বলো। বাজান তুই কী ভা আছিস? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই। তোর মায়ের অসুখটা বাড়ছে আবার, ঔষধ শেষ তো তাই। আচ্ছা বাবা, কাল বা পরশু টাকা পাঠাবো, কেমন? আচ্ছা। বাজান তুই খাইছিস? হ্যাঁ বাবা, তোমরা খাইছো? বাজান তোর ছুটকি তোর লগে কথা কইব। আচ্ছা দাও ওকে। এই নে কথা বল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ছুটকি ভালো আছি। আমার কুটনি বুড়িটা কেমন আছে? তুমি আমাকে কি বললা ভাইয়া? কিছু বলিনি। আচ্ছা মহারানী, পড়ালেখা কেমন চলছে? ভাইয়া জানো, আমি ফার্স্ট হয়েছি অর্ধবার্ষিক পরীক্ষায়। ভাইয়া স্কুলে সবার না নতুন জামা আছে, আমার নেই। আচ্ছা পরশু টাকা পাঠালে ওখান থেকে তোকে জামা কিনে দেবনি, কেমন? এবার মন দিয়ে পড়তে হবে কিন্তু। ভাইয়া। বাবাকে ফোনটা দে। আচ্ছা। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। হোটেলে ঢুকতে গিয়েও ফিরে আসলাম। কেন জানি হোটেলে খেতে যেতে পারলাম না। রওনা দিলাম ম্যাচের উদ্দেশ্যে। এদিকে কথার কোনোভাবেই ঘুম আসছে না। কল্পনাকে ফোন দিয়ে অনেকগুলো ঝাড়ি দিল, কারণ কল্পনার বুদ্ধিতেই বইয়ের ভেতর ছবি রেখেছিল। কথা জানে স্যারের রাতের খাওয়ার টাকা থাকে না, থাকলেও খায় না বাড়ির কথা ভেবে। এমনিতেই আজ ফেলানিকে শুধু টোস্ট বিস্কুট দিতে বলেছে, তার ওপর খাবার সামনে থেকে সরিয়ে নিয়েছে। আচ্ছা স্যার কি বোঝে না তাকে আমি ভালোবাসি? কেন আমাকে বুঝতে চায় না? কথায় কিছু ভাবতে পারছে না, বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগে। ফেলানি এসে ডেকে গেল ডিনার করতে, কিন্তু কথা ভাবছে স্যার তো আজ খায়নি, আমি কিভাবে খাবো? হঠাৎ মনে পড়ে রাতুল ভাইয়ের কথা। রাতুল ভাইয়া স্যারের ক্লাসমেট। রাতুল ভাইয়াকে ফোন করে সব খুলে বলে। আচ্ছা তুমি চিন্তা করো না। আর তুমি কাঁদছো কেন? রাজের খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, ম্যাচে আসলে আমি ওকে খাওয়াবো। কথা ফোন কেটে দিয়ে আবার চিন্তা করতে লাগলো, সত্যি তো খাবে? স্যারকে ফোন দিয়ে দেখি। আমি হেঁটে হেঁটে প্রায় ম্যাচের সামনে এসে পড়েছি। এমন সময় ফোনটা বাজতে লাগলো। ফোনটা বের করতে দেখি কথা ফোন দিয়েছে। আমি ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখি, কারণ আমি জানি বাস্তবতা কী। এটাও জানি মেয়েটা বড্ড বেশি ভালোবাসে আমায়, বড্ড বেশি ভালোবাসে। তার এলোকেশে যে কেউ নিজেকে হারিয়ে ফেলতে পারে। তার মায়াবী মুখটা দেখে
মানুষ হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু আমি পারি না। কারণ আমি যে শিক্ষক, আমি যে সবাইকে শিক্ষা দেব কোনটা ভালো কোনটা খারাপ। ভালোবাসা আমার জন্য নয়, কারণ যার টিউশনির টাকায় পুরো সংসার চলে, নিজের পড়াশোনা। আমি চাই না কথার জন্য টিউশনিটা চলে যাক। কত কষ্ট করে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি, বাবা মার স্বপ্ন শিক্ষক হব। আর অন্যদিকে কথা ধনির দুলালি, এইবার এইচএসসি দিবে, সোনার চামচ মুখে দিয়ে যে বড় হয়েছে। এদিকে মেসে আসতে দেখি রাতুল আমার বিছানায় বসে আছে, টেবিলে দেখলাম বিরিয়ানির প্যাকেট। দোস্ত আসছিস? যা ফ্রেশ হয়ে নে, তোর জন্য ট্রিট আছে। হঠাৎ তোর আবার কি হলো? যে একটা চকলেট পর্যন্ত খাওয়াতে চায় না, সে আবার আমাকে ট্রিট দিবে, ব্যাপার কি? যা ফ্রেশ হয়ে আয়। আর শোন, আজ জুইকে প্রপোজ করেছিলাম, রাজি হয়েছে, তাই তোকে ট্রিট দিলাম। এদিকে ফ্রেশ হয়ে রাতুলের দেওয়া খাবার খেয়ে নিলাম। খাওয়ার শেষ করতে না করতেই দেখলাম রাতুল কাকে যেন ফোন করে বলল, রাজ খেয়েছে, তুমি চিন্তা করো না। রাতুলের কথায় কিছুটা আঁচ করতে পারলাম, এসব কথারই কাজ, কাল মেয়েটাকে বলতে হবে কিছু। পরের দিন সকালে বন্ধু ফয়সালকে বললাম, দোস্ত আমার একটা পার্ট টাইম চাকরির দরকার, টিউশনি দিয়ে চলে না। ফয়সাল যে কোম্পানিতে চাকরি করে সেখানে একটা আবেদন করতে বলল। বিকেলবেলা একটা আবেদন করে সন্ধ্যায় পড়াতে গিয়ে দেখি কথা পড়ার টেবিলে বসে আছে। আমি চেয়ার টেনে বসে বললাম, অঙ্কে পিছিয়ে পড়েছ, পড়ালেখায় মনোযোগ দিতে হবে, এভাবে রেজাল্টও ভালো হবে না। কথা কিছু বলছে না, বুঝতে পারলাম কথা কাঁদছে। এই পর্যন্ত বলে চুপ করে থাকলাম। চশমাটা খুলে চোখ দুটি মুছে নিলাম। সেই 20 বছর আগের ঘটনা, বুকের ভেতরটা কেমন যেন করছে, চুলগুলো পাক ধরেছে। আজ আমি বিসিএস প্রাপ্ত লেকচারাল, যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। সমস্ত ক্লাসে পিনপিনে নীরবতা, সবাই নিশ্চুপ হয়ে শুনছে। এমন সময় হৃদয় নামে একটা ছেলে বলল, স্যার তারপর কি হলো? আপনি কি কথা ম্যাডামকে পেয়েছিলেন? আচ্ছা স্যার, আপনিও কি ম্যাডামকে ভালোবাসতেন? আমি চশমাটা পরে আবারও বলতে লাগলাম। যখন দেখলাম কথা কাঁদছে, তার কান্নাগুলো কেন যেন সহ্য করতে পারছিলাম না। আবার এটাও পারছিলাম না যে কথার চোখের পানিটা মুছে দিতে, কারণ শিক্ষকতা যে মহান পেশা। তাই কথাকে বললাম, আজ তাহলে উঠি, কাল আসবো। না স্যার, যাবেন না। স্যার আপনি তো সব বোঝেন, কিন্তু আমি কেন পাগলামি করি সেটা বোঝেন না। জানেন স্যার, একটা মেয়ে কখন শাড়ি পরে, কার জন্য শাড়ি পরে? কথা কি বলছে এসব? শাড়ি তো শখ করে পরে। আপনি আসলে কিছু বোঝেন না। ঠিক ধরেছ। আর যে বোঝে না তাকে বোঝাতে চেয়েও না। আজ উঠি, কাল আসবো। স্যার আপনি কিছু না পড়ালেও আমার সামনে যতটুকু প্রাইভেট পড়ানোর সময় ততটুকু সময় বসে থাকবেন। কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে আসলাম। কথার বিষণ্ণ মুখটা বারবার স্মৃতিপটে ভেসে উঠছে। কথাদের বাসা থেকে বের হতেই ফয়সালের সাথে দেখা। আরে দোস্ত, কি অবস্থা? তোকে চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু না, কেমন আছিস? ভালো। আর তোর কথা অফিসে বলেছি। ধন্যবাদ দোস্ত। এই হারামি, ধন্যবাদ কেন দিচ্ছিস? আচ্ছা দোস্ত, আজ তাহলে আসি। ম্যাচে এসে শুয়ে শুয়ে ভাবছি টিউশনিটা ছেড়ে দিতে হবে। দিন দিন কথার পাগলামিটা বেড়েই চলেছে। আগে এমন ছিল না, মেয়েটা আমাকে একদম সহ্য করতে পারতো না। বিশেষ করে ওদের বাসায় যে নাস্তা দিত, সে নাস্তা খাওয়াটাও কেন জানি সহ্য করতে পারতো না। একদিন তো মেয়েটা রাগ করে বলেই ফেলেছিল, স্যার রাতে তো আর আপনার খাওয়ার প্রয়োজন পড়ে না, আল্লাহ আপনার মুখে রুচি দিয়েছে বলতে হবে, কেননা টোস্ট বিস্কুট যেভাবে খান মনে হয় অমৃত খাচ্ছেন। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ইংরেজি প্যারাগ্রাফটা লিখো। হ্যাঁ লিখছি। আর হ্যাঁ, প্রতিদিন এক শার্ট পরে পড়তে আসবেন না, আমার বান্ধবীরা এটা সেটা বলে। পরের দিন সকালে কথা যখন কলেজে যায়, তখন রাতুলের বেস্ট ফ্রেন্ড জুই কথাকে বলে, শরীরে দোস্ত কি হয়েছে, তুই সরি কেন বলছিস? কারণ তোর হোম টিউটর যে প্রতিদিন তোদের বাসায় একই শার্ট পরে যায়, এটা নিয়ে এবং বাসায় নাস্তা খাওয়া নিয়ে যে তোর সাথে মজা করেছি, সেজন্য শরীরে। আরে দূর, বাদ দে তো, আসলে একটা খ্যাত। বাবা কি জন্য যে ওই রকম একটা টিউটরের কাছে পড়তে দিল? না খ্যাত না রাজ ভাইয়া, সত্যি মহান একটা মানুষ। মানে প্রেমে টেমে পড়লি নাকি? দেখ কি বলিস? জানিস রাজ ভাইয়ের টাকায় তার অসুস্থ মায়ের চিকিৎসা, ছোট বোনের লেখাপড়া এবং পুরোটা পরিবার চলে। রাতে যে তোদের বাসায় নাস্তা করে, এরপর আর ডিনার করে না। দোস্ত না জেনে লোকটাকে নিয়ে কত মজা করেছি রে, সরি। আরে তুই জানলি কেমনে? রাতুলের কাছ থেকে। রাতুলকে? বাবার বন্ধুর ছেলে।
রাতুল আমার চেয়ে 5 বছরের বড় হলেও কেমন জানি বন্ধু হয়ে যায়। ওর কাছে সব শুনেছি। কথা কিছু বলল না। কলেজ ছুটি হলে বাসায় এসে কাজের মেয়েটাকে বলল, ফেলানি স্যারকে আজ নাস্তায় বিরিয়ানি দিবি। জি আপা। আজ প্রথম কারো জন্য অপেক্ষা করছে, সময় যেন যাচ্ছে না। সন্ধ্যায় যখন কথাদের বাসায় গতকালে 7টা পরেই টিউশনিতে আসলাম, কথা কেমন জানি মায়াভরা দৃষ্টিতে তাকালো। চেয়ার টেনে বসেই বললাম, ইংরেজি বইটা দাও। কথা বইটা হাতে দিয়েই বলতে লাগলো, স্যার বলছি না প্রতিদিন এক শার্ট পরে আসবেন না, তারপরেও একই শার্ট পরে এসেছেন। মুচকি হেসে বললাম, এই শার্টটা আমার পছন্দের তো, তাই এটাই প্রায় সব দিনই পরি। কথা কাঁদছে, কিসের জন্য কাঁদছে বুঝতে পারছি না। কি হলো, কাঁদছো কেন? স্যার আমাকে ক্ষমা করে দেন, না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আশ্চর্য, তুমি তো কোনো অপরাধ করনি, তবে কেন ক্ষমা চাচ্ছ? স্যার আমি আপনাকে না জেনে কত কথাই শুনিয়েছি, নাস্তা নিয়ে বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করবেন তো? ও আচ্ছা, এই বিষয় ক্ষমা করতে পারি এক শর্তে। কিসের শর্ত স্যার? প্রতিদিন ঠিকমতো পড়া শিখতে হবে। কালো মেঘের আড়ালে যেমন করে সূর্য উকি দেয়, তেমনি কথা মুহূর্তে হেসে দিল। তারপর থেকেই কথার পাগলামি, আর সেই পাগলামিটা ভালোবাসায় রূপ নিয়েছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে উজু করে মসজিদে চলে গেলাম। দুপুরবেলা ফয়সাল জানালো, চাকরিটা এক প্রকার কনফার্ম, 8 ঘন্টা ডিউটি, 3 দিন পর দেখা করতে বলেছে। এদিকে 2টা টিউশনি শেষ করে সন্ধ্যায় কথাদের বাসায় গেলাম। কথা বসে আছে, আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। কথার খেয়াল নেই। যখনই বই বের করতে বললাম তখনই দেখি কথা কাঁদছে। কি ব্যাপার, বাসায় কি বকা দিয়েছে? না স্যার, আমি বিয়ে করব না। মানে? স্যার বাবার বন্ধুর ছেলে আমেরিকা থাকে, তার সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিবে, সেখানে নাকি পড়ালেখা করাবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু স্যার আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমি আপনাকে ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম, কিছু বলতে পারছি না। কি হলো স্যার, চলেন না আমরা পালিয়ে যাই, বলে আমার হাতটা ধরলো। আমি কথার হাতটা ছাড়িয়ে ঠাস করে একটা কথার গালে চর বসিয়ে দিলাম। সুন্দর গালটাতে 5 আঙ্গুলের ছাপ বসে পড়েছে। এতদিনে টিউশনিতে আজ প্রথম কথার গায়ে হাত তুললাম। কথার চোখের কাজলগুলো লেপটে গেছে, কথার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আরও মারেন, তবু আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া বাঁচব না। কেন বোঝেন না? কেন তো পাগলামি করি? জানেন আমি শাড়ি পরতে পারি না, তারপরও আপনার জন্য শাড়ি পরি। আপনি সেদিন বাসায় নাস্তা করেননি, তাই আমিও করিনি। রাতুল ভাইয়াকে দিয়ে আপনাকে খাইয়ে আমি খেয়েছি। আমি সত্যি আপনাকে ভালোবাসি, সত্যি। ভালোবাসা কি বোঝো? আমাকে কয়েকদিনের জন্য ভালোবাসার জন্য যে বাবা মা 16 বছর লালন পালন করলো তাদের ভুলে যাবে? ভালোবাসা কি সেটা, যে বাবা মার মুখে চুনকালি মাখা? শোনো, তোমাকে কোশ্চেন কালেও ভালোবাসা সম্ভব না। তুমি আমার ছাত্রী, তোমাকে পড়াতে এসেছি, তবে তোমাকেও ভালোবাসি, তবে সেটা ছাত্রী হিসেবে। তাই বলছি পাগলামি বন্ধ করো। আমি আঙ্কেলকে বলে দেবো তোমাকে পড়ানো আমার দ্বারা সম্ভব না। কথাটা বলে বের হয়ে আসলাম। পরের দিন আঙ্কেলের সাথে দেখা করে বললাম, কথাকে আর পড়াতে যেতে পারবো না, আমার একটা পার্ট টাইম চাকরি হয়েছে। ও আচ্ছা বাবা, আর সামনে শুক্রবার কথার এঙ্গেজমেন্ট, তুমি এসো কেমন? জি আঙ্কেল, চেষ্টা করব। পরের দিন ফয়সাল এসে জানায় তাদের অফিসে চাকরিটা হয়ে গেছে। এদিকে একদিন অফিস থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে যাই। ম্যাচে আসার পর থেকে হাসি আসছে, বিছানায় শুয়ে আসছি, এমন সময় রাতুল এসে বলল, কথা এসেছিল। ও আচ্ছা, রাজ মেয়েটা তোকে বড্ড বেশি ভালোবাসে, মেয়েটাকে কষ্ট দিস না প্লিজ। জানি, আর হ্যাঁ কালকে ওর এঙ্গেজমেন্ট। রাতুল কিছু বলতে চেয়েও পারল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে চেয়েও শরীর নিয়ে বিছানায় থেকে উঠতে পারছি না। বুঝতে পারলাম শরীরের জ্বর এসে গেছে, তাই ওভাবে শুয়ে আছি চোখ বন্ধ করে। খুব কষ্ট হচ্ছে। হঠাৎ কারো ঠান্ডা হাতের স্পর্শ পেলাম, চোখ খুলে চমকে উঠলাম। মিনমিন করে বললাম, কথা তুমি? তোমার না আজ এঙ্গেজমেন্ট? সেটা আপনার ভাবতে হবে না। কিছু খেয়েছেন? ওমা, আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই বলে মাথায় জলপট্টি দিতে লাগলো। আমার আর কিছু খেয়াল নেই। চোখ খুলে দেখি আমি হসপিটালে। আমার শিউরে কথা বসে আছে, চোখ থেকে মেয়েটার এখনো বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে পানি পড়ছে। হঠাৎ আমার মনে পড়লো আজ তো শুক্রবার, কথার তো আজ এঙ্গেজমেন্ট। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 3টা। মাথাটা ধরে এলো এসব ভাবতে ভাবতে। এই কথা,
তোমার না এঙ্গেজমেন্ট? যাও যাও, বাসায় যাও, হয়তো তোমাকে আঙ্কেল আন্টি খুঁজছে। আমি তোমায় রেখে কোথাও যাব না। মরতে হয় তোমাকে নিয়েই মরবো, বাঁচতে হয় তোমাকে নিয়েই বাঁচবো। আমি বাসায় যাব না আর। কথা প্লিজ পাগলামি করো না। তুমি যদি বাসায় না যাও আমার মরা মুখ দেখবে। কথাটা বলার আগেই কথা আমার মুখটা ধরে ফেললো। প্লিজ আপনি এমন কসম দিবেন না আমায়, আমি যাচ্ছি বলে কথা কান্না করতে করতে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। চোখ থেকে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়লো আমার। কথা চলে গেলে রাতুল এসে বলল, দোস্ত কেন শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, সাথে নিজেও কষ্ট পাচ্ছিস? দোস্ত আমি যে শিক্ষক, আমার কাছে যে কথা আমানত স্বরূপ ছিল, কিভাবে তা খেয়ানত করি। ভালো যে সবাইকে বাসা যায় না, কখনো কখনো ভালোবাসাকে বুকের মাঝে দাফন করে দিতে হয়। অন্যদিকে কথা বাসা যেতেই তার মা কথাকে বলে, তোর না আজ এঙ্গেজমেন্ট? কোথায় গিয়েছিলি? বান্ধবীর বাসায়। এত কিছু শুনতে পারবো না, যা রেডি হয়ে নে। এদিকে কথার এঙ্গেজমেন্ট হয়ে যায়। আমি অনেকটা সুস্থ। যতদিন হসপিটালে ছিলাম প্রত্যেক দিনই কথা এসেছিল। হসপিটাল থেকে 4 দিন পর মেসে যাই, তারপর আবার অফিসে জয়েন। দিনগুলি ভালোই চলছিল। একদিন অফিস থেকে ফিরে এসে মেসে আসতেই দেখি কথা বসে আছে রুমে যেতেই কথা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি কথাকে ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। বুঝতে পারলাম কথা কাঁদছে। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্লিজ আপনি বিয়ে করেন। পরশু আমার বিয়ে। আমি কাল আপনার কাছে ভোর সকালে আসব, সব কিছু গুছিয়ে। আর হ্যাঁ, যদি আপনি আমার সাথে না যান তাহলে পরের দিন খবরের কাগজে আমার আত্মহত্যার হেডলাইনটা পাবেন। কি বলছে এসব? পাগল হয়ে গেলে? কথা কিছু না বলেই চলে গেল। আমি ফ্লোরে বসে পড়লাম। জানি না আজকের রাতটা পার হলে কি হবে। কথা যা বলল সত্যি সত্যি ওকে বিয়ে না করলে যদি তাই করে, মাথাটা ধরে আসছে। রাত 9টায় এশার নামাজ শেষ করে যখন মেসে আসলাম, তখন রাতুল আমার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলল, দোস্ত রাতের বাসে বাড়ি চলে যা। দোস্ত বাড়িতে কি হয়েছে? রাতুল কিছু বলছে না। হঠাৎ আমি জড়িয়ে ধরে বলল, দোস্ত আঙ্কেল আর নেই। রাতুলের কথাটা কলিজায় এসে লাগলো। কি করব বুঝতে পারছি না। রাতুল আমাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। বাসে বসে বসে বাবার কথা ভাবছি আর কাঁদছি। অন্যদিকে কথা তার কাপড় ব্যাগে ভরছে, সকাল হওয়ার আগে বাসা থেকে পালাবে। এ পর্যন্ত বলেই চোখের পানি মুছতে লাগলাম। সারা ক্লাস জুড়ে পিনপিনে নীরবতা। হঠাৎ রিত্য নামের একটা মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার তারপর কি হলো? আমি চোখের পানি মুছে আবার বলতে লাগলাম, আমি বাসে বসে বাবার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি। ছোটবেলা বাবা যখন স্কুলে ভর্তি করে দেয় তখন এলাকার মণ্ডল কাকা বলে, কিরে রাজ্জাক, তোর ছেলেকে কি পড়াবি? রিস্কাওয়ালার ছেলে তো রিস্কাওয়ালাই হবে, তার চেয়ে বরং কাজে লাগিয়ে দে। বাবা কিছু বলেনি মণ্ডল কাকাকে। কাকা চলে গেলে বাবা হাঁটু করে বসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, বাবা তুই পড়বি, তোকে অনেক বড় পাশ দিতে হবে, তুই একদিন অনেক বড় মানুষ হবি। সেদিন থেকে অবুঝ মনে একটা স্বপ্নের বীজ জন্ম নেয়। হঠাৎ গাড়ির হেল্পার বলল, ভাই শেরপুর এসে পড়েছি। গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে বাসায় আসতেই দেখি বাড়ি ভর্তি লোক। আমার পা দুটো আর চলছে না, শরীরটা অবশ্যই আসছে। সমস্ত মানুষের ভিড় ঠেলে সামনে যেতেই ছোট বোনটা দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া বাজানকে বলো না কথা বলতে, বাজান তোমার কথা শুনবে। মাকে দেখলাম বাবার নিথর দেহটা ধরে কাঁদছে। এসব দৃশ্য সহ্য করতে পারছি না, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ছোট বোনকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষা নেই। বাবার লাশের কাছে গিয়ে বসতেই বুকের ভেতরটা হাহাকার হয়ে উঠল। বাবাকে বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এলাকার লোকেরা বারবার বলছে মাটি দেওয়ার সময় হয়ে গেছে, আর পাগলামি করিস না। এদিকে বিকেলবেলা বাবার দাফন সম্পূর্ণ হলো। বাবার কবরের পাশে বসে কাঁদতে লাগলাম। অন্যদিকে কথা সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মেসের দরজায় এসে নক করে। রাতুল দরজা খুলে কথাকে দেখে চমকে ওঠে, তুমি? তোমার না কাল বিয়ে? এ অবস্থায়? ভাই আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ভাই আমি বাসা থেকে পালিয়ে এসেছি, রাজ কোথায়? রাতুল তখন কি বলবে ভেবে পাচ্ছে না। রাতুলের শরীরটা ঘামছে। কি হলো ভাইয়া, বলেন রাজ কোথায়? ওকে ডেকে নেন। আচ্ছা আপনি সরেন, ডাকতে হবে না, রাজকে আমি যাচ্ছি। রাজ নেই মানে? কি বলছেন? রাজ নেই মানে? রাজ বাড়িতে চলে গেছে। কথার বুক ফেটে কান্না আসছে। কাপা কাপা গলায় বলল, ভাইয়া রাজ কিছু বলে যায়নি? রাজ জানে না আমার বিয়ে? আমার এখন সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই।
হোয়াট? এসব কি বলছো? কাল বিকেলে রাজের বাবা মারা গিয়েছে, তাই রাতের বাসেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। রাতুলের কথা শুনে কথা বিশ্বাস করতে পারছে না। রাজের জন্য বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। ভাই, আমি গ্রামে যাব, ঠিকানা দেন স্যারের। হঠাৎ ম্যাচের সামনে একটা গাড়ি এসে থামে। কথা গাড়ি দেখে চমকে যায়, কারণ গাড়িটা যে অন্য কারো নয়, কথার বাবার। কথার বাবা কথাকে নিয়ে বাসায় চলে যায়। কথা বাসায় গিয়ে তার বাবাকে বলে, বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। কি বলছিস এসব? কেন বিয়ে করবি না? বাবা, আমি রাজ স্যারকে ভালোবাসি। কথার বাবা কথাটা শোনার সাথে সাথেই কথার গালে চর বসিয়ে দেয়। বিয়ে তোকে রিফাতকেই করতে হবে। কথা রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগে। বই থেকে রাজের ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগে। কথার মা কথাকে অনেক বোঝায়। কথার এক উত্তর, বিয়ে করলে রাজ স্যারকেই করবে। পরের দিন কথার বিয়ে বাড়িটা লাল নীল বাতিতে সজ্জিত। কথার হাতে মেহেদি পরানো হয়েছে, হাত ভর্তি কাচের চুড়ি। লাল শাড়িতে কথাকে আজ অপরূপ লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে ভুল করে পরি নেমে এসেছে। এদিকে বরযাত্রী এসে পড়েছে। কথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সামনের স্টেজে রিফাত খানিক পরপর কথার দিকে তাকাচ্ছে। এদিকে কাজী এসে যখন কথাকে কবুল বলতে বলে, তখনই কথা স্টেজে ঢলে পড়ে। সবাই ধরাধরি করে কথাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। বিয়েবাড়িতে মুহূর্তের মাঝেই শোকের ছায়া নেমে আসে। কথার বাবা আফজাল সাহেব অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হতেই কথার বাবা ডাক্তারকে বলে, স্যার, আমার মেয়ের কী অবস্থা? সরি মিস্টার আফজাল, আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু পারিনি। বিষ বের করতে পারলেও বড্ড দেরি হয়ে যায়। আফজাল সাহেব মূর্তির মতো হয়ে যায়। একমাত্র মেয়েকে এভাবে হারাবে সে বুঝতে পারেনি। সপ্তাহ খানেক পর শহরে আসি। ম্যাচে ঢুকতে দেখি রাতুল বিষণ্ণ মনে বসে আছে। কিরে রাতুল, এভাবে বসে আছিস কেন? আর কথার বিয়ের দাওয়াতে গিয়েছিলি? রাতুল কিছু না বলে ঠাস করে আমার গালে চর বসিয়ে দেয়। আমি রাতুলের ব্যবহারে অবাক হয়ে যাই। দোস্ত, কথা তোকে সত্যিই ভালোবাসত রে। রাতুলের কথা শুনে বুকের ভেতর স্যাঁত করে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলি, দোস্ত, কথা ঠিক আছে তো? রাতুল কিছু না বলে বলল, দোস্ত, কথাদের বাসা যা, তুই, আঙ্কেল যেতে বলেছে। মনে মনে ভাবলাম, যাক বাবা, কথার বিয়েটা তো হয়েছে, এতেই অনেক। মেয়েটা আমার কাছে কষ্ট ছাড়ার কিছুই পেত না। এসব ভাবতে ভাবতে একটা রিক্সা করে কথাদের বাসায় গিয়ে আঙ্কেলকে বলি, আঙ্কেল ডেকেছিলেন আমায়? আর সরি আঙ্কেল, বাবা মরে যাওয়ায় কথার বিয়েতে আসতে পারিনি। পরে সময় পেলে কথার শ্বশুরবাড়ি যাব একদিন। মুখে হাসি রেখা ফুটিয়ে তুলে কথার বাবা বলে, চলো আজকে যাই, আমার মাটা খুব করে তোমায় দেখতে চেয়েছে। চলো আমার কলিজার টুকরা শ্বশুরবাড়ি। আঙ্কেল আমাকে তার গাড়িতে করে একটা কবরস্থানের নিকটে নিয়ে থামলেন। আমি অনেকটা বিস্মিত হয়ে গেলাম। বুকের ভেতরটা কেন জানি চিনচিনে ব্যথা করছে। বাবা, ওই যে দেখো নতুন ঘরটা, সেখানে আমার মা ঘুমিয়ে আছে। জানো বাবা, আমার মেয়েটা তোমায় অনেক ভালোবাসতো, কিন্তু আজ আমায় ভুলে কথা সুইসাইড করে। আমি আঙ্কেলকে কিছু না বলে নতুন কবরটার দিকে এগিয়ে যাচ্ছি। কথার মায়া ভরা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কবরের সামনে যেতেই কে যেন বলল, কি হলো, কাঁদছো কেন? একদম কাঁদবে না। চোখের পানি বাধা মানছে না। কথার স্মৃতিগুলো বারবার হৃদয়ে নাড়া দিচ্ছে। স্যার, আপনাকে নীল শার্টে খুব সুন্দর লাগে। পারছি না আর দাঁড়িয়ে থাকতে, হাঁটু করে বসে পড়লাম কথার কবরের সামনে। আমি একটা হতভাগা, এতটা ভালোবাসার পরেও ধরে রাখতে পারলাম না। শেষবারের মতো কথার মুখটাও যে দেখতে পারলাম না। কবরের পাশে বসে বসে কাঁদছি আর বলছি, কেন এমন করলে? এমনটা তো আমি চাইনি। আমি তো তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। চেয়ে দেখি আঙ্কেল আমার হাতে একটা ডায়েরি তুলে দিয়ে বলল, এটা কথা তোমাকে দিতে বলেছে। রাতে ডায়েরিটা সাহস করে খুললাম। ডায়েরির প্রথম পাতায় আমার একটা ছবি দেখতে পেলাম। ছবির নিচে ছোট্ট করে লেখা, ভালোবাসি তোমায়। পরের পাতা উল্টাতেই দেখতে পেলাম নীলকালিতে লেখা, আজ আমাকে পড়াতে নতুন স্যার এসেছে, দেখতে একদম গুমড়োমুখ, হাসে না। কেন জানি স্যারকে সহ্য হয় না, প্রতিদিন এক শার্ট পরে আসে। স্যারের জন্য কলেজের ফ্রেন্ডরা আমার সাথে মজা করে। এসব আমার একদম সহ্য হয় না। সবচেয়ে বিরক্তকর লাগে স্যারের টোস্ট খাওয়ার শব্দ শুনতে। ধ্যাত, কিছু ভালো লাগে না। কয়েক পাতা উল্টা দিয়ে চোখে পড়ল, নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। জুয়ের কাছে স্যারের সম্পর্কে জানার পর মন চাচ্ছে মহৎ মানুষটার পা ধরে ক্ষমা চাই। এদিকে স্যারকে যতই দেখতে লাগলাম, ততই স্যারের বোকাশোকা চাহনির মাঝে হারিয়ে যেতে লাগলাম। আজ শাড়ি পরেছি, এই প্রথম শাড়ি পরলাম।
চোখে কাজল দেওয়াটা বড্ড খারাপ লাগে, তবু আজ দিয়েছি। কাজলে নাকি মেয়েদের সুন্দর লাগে, কিন্তু স্যার আমার দিকে খেয়ালই করতো না। স্যার বুঝতো না আমার পাগলামিগুলো। স্যারকে নিজের অজান্তেই বড্ড বেশি ভালোবেসে ফেলি। একদিন স্যারকে সব বলে দেই, বাট স্যার আমাকে ফিরিয়ে দেয়। কিন্তু আমি স্যারকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না। আমার পুরোটা পৃথিবী সে মানুষটাকে নিয়ে সাজিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম সে মানুষটাকে বিয়ে করব, ছোট্ট একটা সংসার হবে, একটা মেয়ে হবে, তার নাম গুমরো মুখোটার নামের সাথে মিলিয়ে রাইসা রাখব। আর একটা ছেলে হবে, তার নাম হবে কাব্য। প্রতিদিন অফিসে যাবে, আমি গুমরো মুখোটাকে যখন মিস করব তখন তার শার্ট গায়ে জড়িয়ে অনুভব করব। স্বপ্নগুলো হয়তো বেশি দেখে ফেলেছিলাম। কাল আমার বিয়ে, কিন্তু আমি যে রাজকে ছাড়া বাঁচব না, তাই হারিয়ে গেলাম। ইতি করিমাতুল জাহান। কথার ডায়েরিটা পড়তে পড়তে ডায়েরির পাতাগুলো চোখের পানিতে ভিজে গিয়েছিল। তারপর বহু বছর পার হয়ে যায়। পারিনি কাউকে ভালোবাসতে, পারিনি কাউকে বউ বানাতে। আজ আমার জীবনে সব কিছু আছে, কিন্তু একটা অসমাপ্তি আমার জীবনের সকল প্রাপ্তিকে তার ছায়ায় ঢেকে ফেলেছে। এখনো কথার লেখা ডায়েরি আমার সাথেই রাখি, মনে হয় কথা আমার সাথেই আছে। কথাগুলো বলে শেষ করে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে দেখি, সবার চোখের কোণে পানি। সমাপ্ত। বর্তমানে ফেসবুক বন্ধ থাকায় আগের ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে। প্লিজ ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।